সময়টা 14 এপ্রিল 1912, রাত 11:40। আটলান্টিক মহাসাগরে ভাসতে থাকা বিরাট আইসবার্গ বা বরফের পাহাড়ের সাথে ধাক্কা লাগে বিলাস বহুল জাহাজ টাইটানিকে। ধাক্কা লাগার বিরাট এক গর্জনের সাথে থরথর করে কেঁপে ওঠে জাহাজ টাইটানিক। খুব স্বাভাবিকভাবে জাহাজে থাকা যাত্রীরা মৃত্যু ভয়ে আতঙ্কে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। ধাক্কা লাগার কিছুক্ষণের মধ্যেই 15 এপ্রিল মাত্র 2.5 ঘন্টার মধ্যে ডুবে যায় আরএমএস টাইটানিক। সাথে ডুবে যায় হোয়াইট স্টার লাইন কোম্পানির ওভার কনফিডেন্সে ভরা অহংকার। কারণ তারা গোটা বিশ্বে প্রচার করেছিল যে তাদের জাহাজ টাইটানিক কখনো ডুবতেই পারে না। এই হোয়াইট স্টার লাইন কোম্পানি যারা টাইটানিককে তৈরি করেছিল তাদের যুক্তি ছিল যে তাদের তৈরি টাইটানিক আধুনিক প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং এর তৈরির একটি শ্রেষ্ঠ নিদর্শন, তাই তাদের জাহাজ কখনো ডুবতে পারে না। লাইফ বোট লাইফ জ্যাকেট পর্যন্ত নিতে অস্বীকার করেছিল তাদের এই সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের যাত্রাপথে। 1912 সালের 10 এপ্রিল নিউ সাউথহ্যাম্পটন থেকে আমেরিকার উদ্দেশ্যে 2200 যাত্রী এবং সাথে 300 ক্রু, প্রায় 2500 লোক নিয়ে এই বিলাসবহুল সুন্দর জাহাজটি যাত্রা শুরু করেছিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে। 14 এপ্রিল টাইটানিকের সাথে আইসবার্গের ধাক্কা লাগার আগের দিন থেকে ওই একই পথে পাস হয়ে যাওয়া জাহাজগুলো কিন্তু টাইটানিকের উদ্দেশ্যে বার্তা পাঠাতে থাকে যে তাদের যাত্রাপথে 7-7খানা কিন্তু আইসবার্গ রয়েছে। কিন্তু ভুল করে ফেলেন টাইটানিক ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। তারা বলেন যে তারা যেন তাদের আগের পাস হয়ে যাওয়া জাহাজগুলোর সাথে এই আনসিঙ্কেবল টাইটানিকের তুলনা না করে, কারণ এটা টাইটানিক। কার্যত অহংকারের সাথে দুর্ঘটনা এড়ানোর প্রথম ওয়ার্নিং কে এড়িয়ে যান ক্যাপ্টেন স্মিথ। জাহাজটি ধাক্কা লাগার আগের মুহূর্তে বেশ কিছু দূর থেকে কিন্তু তার জাহাজের সহকর্মীরা কিন্তু আইসবার্গটি দেখতে পায়। সেই সময় ক্যাপ্টেনকে জানানো হলে ক্যাপ্টেন কিন্তু জাহাজের স্পিড কমানোর পরিবর্তে তিনি জাহাজের স্পিড আরো বাড়িয়ে দেয়। টাইটানিকের এভারেজ স্পিড ছিল 20 নটস, কিন্তু যেই টাইমে টাইটানিকে ধাক্কা লাগে সেই টাইমে টাইটানিকের জাহাজের স্পিড ছিল 23 নটস। জাহাজটির ধাক্কা লাগার আগের দিন থেকে আসা বার্তা এবং জাহাজটা দূর থেকে দেখতে পাওয়া আইসবার্গের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া কিন্তু টাইটানিকের পক্ষে যথেষ্ট ধ্বংসের কারণ হয়ে ওঠে। ক্যাপ্টেনের ধারণা ছিল যে দ্রুত গতিতে এগিয়ে চললে টাইটানিক তাদের মজবুত এবং উন্নত প্রযুক্তির জাহাজ যা কিন্তু আইসবার্গকে ধ্বংস করে দেবে। কিন্তু কার্যত সেটা না হয়ে কিন্তু জাহাজকে ধ্বংস করে দিয়েছিল, কারণ দূর থেকে দেখতে পাওয়া আইসবার্গটা কিন্তু জলের ওপরে যতটা অংশ ছিল তার 3 গুণ ছিল জলের নিচের দিকের অংশ। তাই ধাক্কার সময় কিন্তু টাইটানিকের ডুবে থাকা অংশ বিশেষ করে ক্ষতি হয় এবং হু করে জল ঢুকে কিন্তু টাইটানিককে একেবারে আরো তাড়াতাড়ি ডুবিয়ে দেয়। আইসবার্গের সাথে ধাক্কায় টাইটানিকের জলের ভিতরের দিকে থাকা অংশ কিন্তু ফাটিয়ে দেয়, ফলে হু করে জল ঢুকতে থাকে টাইটানিকের ভিতরে, সাথে ডুবতে থাকে হোয়াইট স্টার লাইনের অহংকারে ভরা টাইটানিক। মৃত অস্বীকার করা মাত্র 17খানা লাইফ বোট আর কিছু লাইফ জ্যাকেট তখন জাহাজে 2000 মানুষকে বাঁচাতে ব্যর্থ হয়েছিল। প্রাণ বাঁচানোর হুড়োহুড়িতে মানুষ তখন লাফিয়ে উঠতে থাকে লাইফ বোট গুলোর দিকে। কিছু লাইফ বোট তো জলে ভাসানোর আগেই বিকল হয়ে যায়। টাইটানিক যখন ডুবতে শুরু করেছিল তখন টাইটানিকের মধ্যে ছিল আনুমানিক 1500 মানুষ। প্রায় 1500 মানুষকে সাথে নিয়ে ডুবে যায় আটলান্টিক মহাসাগরের গভীর জলে টাইটানিক। বাকি কিছু মহিলা ও বাচ্চাদের তুলে দেওয়া হয়েছিল লাইফ বোটে। সবার কপালে কিন্তু লাইফ বোট যেমন ছিল না, সব লাইফ বোটে ওটা মানুষও কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু তাদের কিনারা বা তাদের ঘরে ফেরার লেখা ছিল। কারণ কিছু বোটকে উদ্ধার করা গেলেও বাকি মানুষগুলো কিন্তু হারিয়ে যায় গভীর সমুদ্রের কোনো এক অন্ধকারে, যা অনেক তল্লাশির পরে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায়নি বা তারা কখনো কিন্তু কোনো সমুদ্রের কিনারা বা কোনো জায়গায় ফিরে আসেনি। বাকি যারা জাহাজ ডোবার সময় জলে ঝাঁপ দিয়েছিল, যারা লাইফ বোর্ডে জায়গা না পেয়ে জাহাজের কোনো ভাঙা অংশে উঠে পড়ে কিংবা লাইফ জ্যাকেট পরে, কেউ কেউ আবার মৃত মানুষের লাইফ জ্যাকেট খুলে পরে তারা ভেসে থাকতে চেয়েছিল এই আশায় যে কোনো উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করতে এলে তারা কিন্তু তাদের বাড়ি ফিরে যাবে। কিন্তু আটলান্টিক মহাসাগরের ওই -2 ডিগ্রি টেম্পারেচার, বরফ জমা ঠান্ডায় তারা কিন্তু লাইফ বোট পৌঁছানোর আগে মারা গেছিল, হারিয়ে গেছিল সেদিনকে আটলান্টিক মহাসাগরের ওই জলে। শুধুমাত্র ওভার কনফিডেন্স, অসতর্কতা, আগে পাওয়া জাহাজের বার্তাকে অবহেলা করে দুর্ঘটনাকে আহ্বান করে এতগুলো মানুষের মৃত্যু ঘটিয়েছিল টাইটানিকের ক্যাপ্টেন সহ টাইটানিকের ক্রুরা। এই টাইটানিক জাহাজ দুর্ঘটনা থেকে যারা বেঁচে ফিরেছিলেন তাদের মধ্যে একটি নাম কিন্তু খুব সামনে আসে, সেটা হচ্ছে ভায়োলেট ড্রেসার।
যিনি ছিলেন এই টাইটানিকের কর্মরত একজন নার্স বা স্টুয়ার্ডেন্স কর্মী। তো আনসিঙ্কেবল টাইটানিক ডুবে গেলেও কিন্তু এই মহিলা আনসিঙ্কেবল ওমান নাম পেয়েছিলেন, কারণ তিনি শুধুমাত্র টাইটানিক না, এই হোয়াইট স্টার লাইন কোম্পানির 3টি বড় বড় জাহাজ অলিম্পিক, টাইটানিক এবং ব্রিটানিক, এই 3টি বড় বড় জাহাজ দুর্ঘটনার সময় তিনি জাহাজে কর্মরত ছিলেন এবং তিনি বারবার কিন্তু দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেন। জাহাজ টাইটানিক ডোবার আগে 1911 সালে অলিম্পিক জাহাজ, এটা বিশাল বড় জাহাজ ছিল এবং সেই জাহাজেও কিন্তু কর্মরত অবস্থায় নিয়োজিত ছিলেন ভায়োলেট জোসেফ। অলিম্পিক জাহাজের এত বড় ঢেউ যা কিন্তু পাশে থাকা HMS হক জাহাজকে উত্তাল করে ওঠে এবং অলিম্পিকে গিয়ে সোজা কিন্তু ধাক্কা মারে। অলিম্পিক সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু জাহাজটা তার নিজের জায়গায় আবার ফিরে আসে, সেখান থেকেও কিন্তু বেঁচে ফেরেন এই ভায়োলেট জোসেফ। তার পরবর্তীকালে টাইটানিকের দুর্ঘটনা থেকেও বেঁচে ফেরেন, যা তোমরা জানলে। এবং তার পরবর্তীকালে 1916 সালে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে শিপ ব্রিটানিককে একটি বিরাট বড় কিন্তু হসপিটাল শিপ হিসেবে রূপান্তরিত করা হয়। প্রচুর সংখ্যক ক্রু, ডাক্তার এবং 77 জন নার্সের মধ্যে উপস্থিত ছিলেন এই ভায়োলেট জোসেফ। তিনি নার্স হিসেবে নিয়োজিত ছিলেন এই ব্রিটানিক জাহাজে। 21 সেপ্টেম্বর সকাল 8টা বিরাট বিস্ফোরণে কেঁপে ওঠে ব্রিটানিক, অর্থাৎ জাপানদের কথা মাইনে বিশাল বিস্ফোরণ ঘটে কিন্তু এই ব্রিটানিক জাহাজে। টাইটানিক থেকে শিক্ষা নিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাইফ বোর্ড এবং লাইফ জ্যাকেট রেখেছিল, তাই 1666 জনের মধ্যে কিন্তু 1633 জনকে বাঁচানো সম্ভব হয়েছিল। জাহাজে ঘটা বিস্ফোরণ থেকে মানুষগুলোকে রেস্কিউ করে বোটে তোলা অবধি কিন্তু মিনিমাম টাইমটুকু থাকা দরকার। সেক্ষেত্রে ব্রিটানিক কিন্তু অনেক তাড়াতাড়ি ডুবতে শুরু করেছিল। সেক্ষেত্রে জাহাজের ক্যাপ্টেন ঠিক করে যে ব্রিটানিককে ভাসিয়ে রাখার জন্য ইঞ্জিনকে স্টার্ট রাখতে হবে। সেক্ষেত্রে ইঞ্জিন স্টার্ট রাখলে জাহাজের কিন্তু তলদেশের পপুলার ঘুরতে থাকে। সেক্ষেত্রে পপুলার ঘুরতে থাকলে যে ভাসানো বোটগুলোকে কিন্তু নিজের দিকে আকর্ষণ করতে থাকে। একটি বোট পপুলারের টানে কিন্তু পপুলারের পাখায় আটকে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে 30 জন মানুষের মৃত্যু হয়। পরবর্তী ক্ষেত্রে ভায়োলেট জোসেফ যে বোটটা ছিল সেটাও কিন্তু পপুলারের দিকে এগিয়ে যায়। সেক্ষেত্রে ভায়োলেট জোসেফ নিজেকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেন এবং সামান্য মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে যায়। পরবর্তীকালে কিন্তু ভায়োলেট জোসেফকে রেস্কিউ করা হলে সেখান থেকে তিনি বেঁচে ফেরেন। যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে সবার আগে উদ্ধার করা হয় শিশু, তারপর মহিলা এবং তারপর উদ্ধার করা হয় পুরুষদের এবং সবার লাস্টে কিন্তু উদ্ধার করা হয় সেই জাহাজ বা বিমানের ক্রিউদের। টাইটানিক দুর্ঘটনার ক্ষেত্রে 16 নম্বর বোর্ডে তুলে দেওয়া ছিল ভায়োলেট জোসেফকে এবং তার কোলে একটি শিশুকে দিয়ে বলা হয়েছিল যতক্ষণ না তিনি নিরাপদ স্থানে পৌঁছাচ্ছে ততক্ষণ যেন শিশুটিকে তার দায়িত্ব রাখেন। ভায়োলেট জোসেফ নিরাপদ স্থানে পৌঁছে ওই শিশুটিকে তুলে দিয়েছিলেন তার আত্মীয়দের কাছে। ভায়োলেট জোসেফ তার আত্মজীবনীতে বলেছেন তার কর্মরত জীবন শেষ করার পরে তার বৃদ্ধ বয়সে তিনি যখন রাত্রিবেলা একদিন শুয়ে রয়েছেন তখন কিন্তু তাকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি সেই ভায়োলেট জোসেফ যিনি জাহাজ দুর্ঘটনার সময় একটি শিশুকে উদ্ধার করেছিলেন। ভায়োলেট জোসেফ উত্তরে হ্যাঁ বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার পরিচয় দিয়েছিলেন তিনি যে শিশুকে উদ্ধার করেছিলেন এবং কোলে করে নিয়ে তার আত্মীয় পরিজনের হাতে তুলে দিয়েছিলেন সেই শিশুটি তাকে ফোন করে বলছেন এবং তার কৃতজ্ঞতা জানাচ্ছেন। জাহাজ টাইটানিক ডুবে এতগুলো মানুষের মৃত্যুর জন্য কিন্তু অনেকটা দায়ী ছিল অলিম্পিক জাহাজ। টাইটানিকের আগের জাহাজ অলিম্পিক HMS হকের সাথে ধাক্কা লেগে না ডুবে অক্ষত অবস্থায় ফিরে আসে প্রাণগুলো নিয়ে। তার ফলে কিন্তু হোয়াইট স্টার লাইন কোম্পানি বলেছিল যে আমাদের জাহাজ অলিম্পিক যেমন ডুবেনি আমাদের আপডেটেড জাহাজ কিন্তু টাইটানিকও ডুববে না, তাই টাইটানিক আনসিঙ্কেবল। তাই যথেষ্ট পরিমাণে লাইফ বোর্ড, লাইফ জ্যাকেট এবং লাইফ সেভিং ইকুইপমেন্ট ছাড়াই কিন্তু টাইটানিক রওনা হয়েছিল। এমনকি শুনলে অবাক হবে যে তাদের আপার ডেস্কে থাকা জাহাজের ক্রুরা যাদের যথেষ্ট দরকারি জিনিস হচ্ছে বাইনাকুলার, সেই বাইনাকুলার যেই বক্সে রাখা ছিল সেই চাবি না পাওয়া গেলেও কিন্তু এই টাইটানিক রওনা হয়েছিল ওই বাইনাকুলার ছাড়াই, যার ফলে কিন্তু দূর থেকে আসা আইসবার্গ কিন্তু তারা ভালো করে দেখতে পায়নি এবং বিশাল বড় ডিজাস্টার, যার ফলে এতগুলো মানুষের মৃত্যু। টাইটানিক ডোবার পরবর্তী তদন্তে জানা যায় যে তারা যখন কনফার্ম হয় যে তাদের জাহাজ টাইটানিক ডুবতে চলেছে তারা রেডিও সিগন্যালের মাধ্যমে আশেপাশের জাহাজগুলোর কাছে মেসেজ পাঠাতে থাকে যে তাদের জাহাজ টাইটানিক ডুবতে চলেছে এবং টাইটানিকে থাকা মানুষগুলোকে যেন তারা এসে রেস্কিউ করে নিয়ে যায়। টাইটানিক থেকে পাঠানো রেডিও সিগন্যাল প্রথম যে জাহাজটির কাছে পৌঁছায় সে আনুমানিক 130 থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। সেই 130 থেকে 40 কিলোমিটার দূর থেকে এসে তারা যখন টাইটানিককে রেস্কিউ করতে সামনে আসে তৎক্ষণাৎ টাইটানিক কিন্তু পুরোপুরিভাবে জলে ডুবে গেছিল। কিন্তু শুনতে অবাক লাগলেও সত্যি যে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরে থাকা SS ক্যালিফোর্নিয়া জাহাজ টাইটানিককে ডুবতে দেখলেও কিন্তু তারা টাইটানিককে উদ্ধার করতে এগিয়ে আসেনি।
এই এসএস ক্যালিফোর্নিয়া সেই জাহাজ যারা টাইটানিক অ্যাক্সিডেন্টের 2 ঘন্টা আগে কিন্তু এই বিরাট বড় আইসবার্গকে দেখতে পেয়েছিল এবং টাইটানিকের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছিল, কিন্তু টাইটানিক সেই বার্তাকে অগ্রাহ্য করে। এসএস ক্যালিফোর্নিয়া সেদিনকে চাঁদের আলোবিহীন অন্ধকার রাতে তারা আর যাত্রা না করবে বলে ঠিক করে। সেদিনকে তারা রেডিও সিগন্যাল অফ করে জাহাজকে দাঁড় করিয়ে দেয় সকালের ভোরের আলোর উদ্দেশ্যে। এসএস ক্যালিফোর্নিয়ার কিছু ক্রু টাইটানিক থেকে ছাড়া কিছু রকেট সিগন্যাল দূর থেকে দেখতে পায়। দেখতে পেলেও তারা নিজেদের মধ্যে আলোচনা করে ওটা বড় লোকদের জাহাজ, তাদের নিশ্চয়ই মিডনাইট পার্টি চলছে। এসএস ক্যালিফোর্নিয়ার পাঠানো সতর্কবার্তার অগ্রাহ্য করা নাকি তারা সত্যি সেদিন টাইটানিকের এমার্জেন্সি বুঝতে পারেনি, তাই তারা রেডিও সিগন্যাল অফ করে দিয়েছিল, তা কিন্তু টাইটানিকের মতো গভীর জলে মিলিয়ে গেছে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আশা করি তোমরা সকলে আমার সাথে থাকবে। যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওয়ে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।